আমাদের সঙ্গেই থাকবেন, অতিথির সাথে আরও কথা হবে বিরতির পর। দেখেন দিবারাতি দেড় চুরিয়া সবুজ বাতি, মাঠে ঘাটে গ্রাম শহরে সবুজ আলোর সমাহারে। আছো পাশে তুমি বন্ধু আমার, আছো তুমি চারিধার, সবুজ বাতির ইশারায় সাড়া দাও শত কোটি বার। আছো তুমি হাটে হাটে মাঠে ঘাটে ঘাটে মাঠে হাটে হাটে মাঠে ঘাটে, আছো গ্রাম শহর, আছো নদী তীরে জনতার ভিড়ে, আছো বাহির অন্দর, আছো পাশে তুমি বন্ধু আমার, আছো তুমি চারিধার। গ্রামীণ ফোনের নেটওয়ার্কে এখন পথ খোলা সারা বেলা। আমাদের নেটওয়ার্ক আপগ্রেডিং এর কাজ শেষ। ভবিষ্যৎ প্রযুক্তির জন্য আমরা এখন তৈরি। এ কটা দিন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কাছে থাকুন। গ্রামীণ ফোন। সাবান বার লেবু আর নীলের শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, অনেক রকম দাগ, সমাধান একটাই। পড়া লেখার কোনো এক ফাঁকে মুখে চলছে লুকোচুরি চুপি চুপি, মুখে 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 ব্যস্ত সারাটা দিন, তবু মুখে মুখে একঘেয়ে মেজাজটা জন্মায় মুখে ডিম আর ফ্রুটসের টাটকা স্বাদে টিফিনের সেরা কেক টিফিন কেক এখন মুখে মুখে। প্রাণ টিফিন কেক মুখে মুখে। বঙ্গোয় আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। রিহ্যাব ফর এ বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড সেফ ইনভেস্টমেন্ট। রিহ্যাব ফেয়ার 2011, 15 থেকে 19 ডিসেম্বর, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, রিহ্যাব। মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল। Walton Mobile at every hand. হঠাৎ একদিন টিকিট টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজআপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজআপ কনফিডেন্স? এখন সংযোগ সহ জুম আল্ট্রা মডেম পাচ্ছেন মাত্র 1290 টাকায়। এর সাথে প্রতিটি নতুন গ্রাহক পাচ্ছেন 1 মাসের সাবস্ক্রিপশন ফি একদম ফ্রি। সাথে তো থাকছে 1.5 গুণ পর্যন্ত স্পিড আর ডাবল ইউসেজ। বিস্তারিত পত্রিকায়। এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে। জুম আল্ট্রা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি জানতে চাইছিলাম স্থপতি শ্যামল চৌধুরীর কাছে যে আমরা শিল্পের প্রতি মমত্ববোধের কথা বলছি, ভাস্করদের ক্ষেত্রে সেটি কতটা
মানে প্রযোজ্য হবে, বা আপনারা কতটা বিষয়টি, কারণ আমরা দেখেছি যে ভাস্কর্য আর বাণিজ্য এই দুটি শব্দ এখন মানে বাণিজ্যিকভাবেই ভাস্কর্য নির্মিত হচ্ছে বা বাণিজ্যিকভাবেই ভাস্কর্যকে প্যাট্রন করা হচ্ছে। আমরা শিল্পের দায় মেটাতে কিন্তু ভাস্কর্যের মতো দিকগুলিতে খুব এগিয়ে আসছি না, এরকম একটি অভিযোগ বা কথা রয়েছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখবেন? তো মানে এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে যদি একটা সত্যি সত্যি ভাস্কর্য একটা শিল্পকর্ম হিসাবে যার শিল্প গুণ সম্পূর্ণ করে সে যদি বাণিজ্যিকভাবে যদি প্যাটার্ন করা, সেটা ভালো, অবশ্যই গ্রহণযোগ্য এবং সেটাই হওয়া উচিত। যদি কিন্তু সেটা দেখতে হবে যে কতটুকু শিল্প গুণ রক্ষা করে এই ভাস্কর্যগুলো হচ্ছে, এবং সেটা শুধু ভাস্কর শিল্পীরা যারা সত্যি সত্যি ভালো করে সেটা কিভাবে নির্ধারণ করা হবে, কে করে ভালো, কে ভালোভাবে করবে কাজটা, সেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে ঢাকা সিটিতে যে মোড়ে মোড়ে যে ভাস্কর্যগুলো হয়েছে চারদিওয়ালি জুটের সময় কিংবা এর পরবর্তীতেও কিছু হয়েছে, যেগুলো কি নীতিতে কি ভিত্তিতে এই ভাস্কর্যগুলো স্থাপন হয়েছে, সেটা কি কোনো পরে কোনো কমিটি আছে? যে আমরা বেশিরভাগ ভাস্কর্যের পিছনে নিচেই একটি টেলিফোন নাম্বার দেখেছি, যোগাযোগ করুন প্রচারে, বা মানে এই অনুমতি বা অনুমোদন কে দেয়, কিভাবে দেয়, সেই প্রসঙ্গটি যদি আমরা একটু জানতে পারতাম বা সেই বিষয়টি যদি একটু খোলাসা করা হতো। তো সেটা আমরাও পুরোপুরিভাবে, আপনি যেরকম ভাবে আমাকে প্রশ্নগুলো করছেন, আমারও একই রকম ভাবে প্রশ্ন যে আসলে এই কাজগুলো কিভাবে হচ্ছে, কি নীতি ভিত্তিতে হচ্ছে, সেটা আমিও পুরোপুরিভাবে আসিফুর রহমান ভুঁইয়াকে আমাদের একটু সাহায্য করবেন যে কিভাবে এই কাজগুলি হচ্ছে, মানে কারা পাচ্ছে, কেউ একজন মানে আমরা হঠাৎ করে ঢাকা শহরের মাঝখানে একটি ভাস্কর্য বা স্থাপত্য আপনি যাই বলেন না কেন এরকম একটি দেখছি, শিল্পীর নাম দেখছি, টেলিফোন নাম্বার দেখছি, মানে আমরা ঠিক আসলে মানে বুঝতে পারি না যে এগুলি কিসের ভিত্তিতে এই জায়গাটুকু তাকে দেয়া হচ্ছে বা উনি বা কিভাবে পাচ্ছেন, এই নীতিটা কি অনুসরণ করা হচ্ছে? না, এটা আসলে মানে আমি যে অধিদপ্তরে আছি বা আমি যে গভর্নমেন্ট যেই মিনিস্ট্রি আন্ডারে আছি, এই সেক্টরে এরকম কিছু হয় না। এটা অনেক সময় আছে যে হয়তো সিটি কর্পোরেশন থেকে, আমি জানি না, এক্স্যাক্টলি জানি না, তবে হয়তো সিটি কর্পোরেশন থেকে কোনো একজন একটা জায়গা ইয়ে করলো, মানে বলে করে নিয়ে আসলো, তখন ওইখানে হয়তো প্রাইভেট লেভেলে কোনো একজন কে নিয়োগ দিয়ে সেখানে একটা ভাস্কর্য করলো, কিন্তু কোন ফাঁকে মানে একজন যেই ভাস্কর বা যেই স্কাল্পটর এটা করলেন, উনি হয়তো নিচে লিখে দিয়ে আসলেন, এটা যে পরে একজন তুলবে ওইটা আর করা হয় না। ধরেন মানে প্রথমে যে লিখলো তারই একটা দায়িত্ববোধ থেকে এটা লেখা উচিত না, যে টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া, সেটা উচিত না। আবার অনেক সময় যেমন সিটি কর্পোরেশনে অনেক কাজ আছে এরকম, যে তারা হয়তো একটা রাস্তার মিডিয়ান ওটা দিয়ে দিল কোনো একটা কোম্পানিকে, যে তুমি এটা করবা, তুমি রক্ষণাবেক্ষণ তোমার দায়িত্ব, ভালো কথা, কিন্তু যখন ওইটা করে দিল তখন যাকে দিয়ে করালো তিনি হয়তো লিখে দিয়ে আসছেন নিচে। এই জায়গাটা আসলে আপনার প্রশ্নের অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু এখানে আছে, খেয়াল করলে দেখবেন। সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ভাস্কর বা ভাস্কর্য কার্যক্রমে যারা জড়িত, যারা প্যাট্রোনাইজ করছেন, পৃষ্ঠপোষক, তারা এটা অনুধাবন করতে ব্যর্থ হবেন যে জনমানুষের আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, মনন মানসিকতার সাথে সংযুক্ত নয়, এবং তাদের সেই মনন মানসিকতার বিকাশ এবং প্রকাশের জন্য ভাস্কর্য যথাযথ ভূমিকা পালন না করবে, সেটি কখনো আদৃত হয় না, এবং যার কারণে টোটালি ভাস্কর্য শিল্পের প্রতি মানুষের পরিহার বোধ, মানে একদম পরিহার করার মতো একটা মানসিকতা তৈরি হয়। এবং আমি মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশনের মতো এই ধরনের বেহাল কার্যক্রম বোধ আর কোথাও হয়নি। এই যে আমরা ধরেন ক্রিকেট উৎসবের আগ মুহূর্তে অনেকগুলো বাঘ দেখলাম, যেগুলো এমন ডিসপ্রপোর্শনের, এগুলো বাঘ না শিয়াল না বেড়াল বোঝা বড় মুশকিল, কিন্তু বাঘ আমার জাতীয় গর্ব। বাংলাদেশের ক্রিকেটারদের আমরা বাঘ বলে হুঙ্কার দিতে আগ্রহ বোধ করি, বা নিজেরাও বাঘের ছাপ পরা জার্সি পরার চেষ্টা করি, কিন্তু এই যে একটা অবমূল্যায়িত ভাস্কর্যকরণ, এটি কিন্তু মানুষের মধ্যে ভাস্কর্যের প্রতি সাংঘাতিক বিমুখ আচরণ তৈরি করতেছে। এরকমটা কেন হচ্ছে যে মানে আমরা আসলে বড় একটা উৎসবকে সামনে রেখেও কিছু ভাস্কর্য পাচ্ছি, এবং যে ভাস্কর্যগুলিকে দেখে মনে হয় যে আমরা আসলে শিল্প বোধে বা শিল্প কর্মে অনেক পিছিয়ে আছি, এরকমটা কেন হচ্ছে? না, এখানে আমার যেটা মনে হয় আর কি, যে সেটা হচ্ছে যে এই কাজগুলো যে একটা পেশাদারি দৃষ্টিভঙ্গিতে করা হচ্ছে, যতটা গুরুত্ব দেওয়া দরকার শিল্প গুণের প্রতি, সেটা কিন্তু হচ্ছে না। পেশাদারিত্ব বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ঠিক আছে, এই একটা কাজ আমি নিলাম, একটা কমিশন ওয়ার্ক হতে পারে, হ্যাঁ, একটা কিছু করতে হবে, একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে, একটা বিষয়বস্তু দিয়ে দেওয়া হলো, এর সঙ্গে অনেক মানুষ জড়িত যারা কাজটি দিচ্ছে,
বা যারা যে সংস্থা কাজটি করাচ্ছেন বা যে শিল্পী গোষ্ঠী এই কাজগুলো করছেন আর কি, তা তারা কিন্তু শিল্প সেবা থেকে শিল্পের প্রতি যে সেবামূলক যে মনোভাব, হ্যাঁ, সেটা কতটা থাকছে আমার সেটা সম্পর্কে সন্দেহ আছে আর কি। জনগণ হচ্ছে শিল্প বিমুখ। ফলে হচ্ছে কি যে আমরা তো জনগণকে একটা ভালো শিল্পকর্ম উপহার দিয়ে শিল্পের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি করব, তাদের অনুরাগটা বাড়াবো শিল্পের প্রতি। সেটা না হয়ে হচ্ছে আমার ছেলে, মানে সে এখন বড় হয়েছে, সে নিজেই মানে গাড়ি চালাতে পারে এত বড় আর কি, সে বেশ ভালোই চালে। সে হঠাৎ করে আমাকে বলছে, আব্বা এই হাতিটার দিকে দেখো, এটা কি আসলে হাতি হলো? সে তো একজন নন আর্টিস্ট, এলিফ্যান্ট রোডে এরকম সে বলছে, এটা একটা হাতি হলো। পরে দেখা গেল যে ওটা আমাদেরই কোনো পরিচিত জন বা যিনি হয়তো স্কাল্পটর হিসেবে প্রতিষ্ঠিত, সেরকম কারো করা। মানে এখানে আসলে এরকম ইয়ে তো আছে, আপনার মানে কাকে দিবে কাজটা, কে পাবে, এটা ক্রাইটেরিয়াটা সেট করবে কে? আর আরেকটা বিষয় আছে এখানে আমার একটু বলার দরকার, সেটা হচ্ছে যে আমাদের তো এই যারা ভাস্কর্য কর্মের সঙ্গে জড়িত তাদের সংখ্যা আপাত দৃষ্টিতে আমরা কিন্তু মনে করি যে বোধহয় অনেক। আমাদের প্রচুর ছাত্র কর্মী আছেন যারা ভালো কাজ করেন আর কি, কিন্তু এখানে কিন্তু কোটারির একটা ব্যাপার আছে, যে এটা কিন্তু সর্বক্ষেত্রেই আমি বলছি, শুধু ভাস্কর্য না, চিত্রশিল্পের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি প্রযোজ্য। যে এখন একটা সময় আমরা এসেছি যে যেখানে সিগনেচারটা বিক্রি হয়, একটা কাজের কোয়ালিটি কতটা, যে সেটা দেখে একজন কালেক্টর কিন্তু কিনছেন না, তিনি দেখছেন এটা কার করা। তাই ওখানে কিন্তু আস্তে আস্তে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, তাদের কাজের মধ্যে কোয়ালিটি ফল করছে আর কি। তো ওই যে ফলটা করছে আবার নিচের থেকে আসলে স্যার আমার মনে যে জায়গাটা বলা দরকার সেটা হলো সারা পৃথিবীতে এইসব বিষয়ে প্রতিযোগিতা হয় এবং আন্তর্জাতিক দেশের মধ্যে দেশীয় প্রতিযোগিতা, আর বড় বড় যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদেরকে সরাসরি কমিশন করা হয়। এই দুটো মাধ্যমেই আপনি সত্যিকার শিল্পানুরূপ কার্যক্রমে ব্যস্ত রাখতে পারবেন বা জাতিকে উপহার দিতে পারবেন। এবং এই পৃষ্ঠপোষকতা যারা আছেন সরকারের যে সমস্ত মহল, বিশেষভাবে আমি মনে করি যে পৌর কর্পোরেশন, সিটি কর্পোরেশন এবং মুক্তিযুদ্ধ সংসদ বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, তাদের উচিত জাতীয়ভাবে এই জিনিসগুলোকে দেখা। এটি ছোট একটি জায়গার বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর অথবা কোনো সংগঠনের অথবা যারা বাণিজ্যিকভাবে অর্থ দিচ্ছেন তার সমস্ত। কিন্তু আমরা কি একটা বিষয় লক্ষ্য করছি যে এই মূল্যায়ন কমিটিতে বা কোনো না কোনো ভাবে এটি মূল্যায়িত হচ্ছে, এই মূল্যায়ন কমিটিতে যারা থাকছেন তারাও কিন্তু আমাদের কাছে বরেণ্য শিল্পী বা শ্রদ্ধেয়দের কেউই থাকছেন। আমরা ও জায়গাটিকে কিভাবে দেখবো যে মানে কেউ তো না, এই প্রক্রিয়াটা কিন্তু খুব জারি না। আপনি যদি আইডিয়ালি চিন্তা করেন, আসলে এই কমিশনগুলোর ক্ষেত্রে এই প্রক্রিয়াটা জারি নয়। এই কমিশন করা হয় সরাসরি ডেকে, আচ্ছা তুমি করবে, ঠিক আছে, তোমার স্পন্সর করবে অমুক ফোন, তাহলে করে ফেলো। আমি বলছি যে আরেকটা ব্যাপার আছে আমাদের, আসলে মানে আমাদের একটা কি যেন খারাপ দিক আছে, আমরা সবকিছুর মধ্যে কিন্তু রাজনীতি ঢুকিয়ে ফেলি খুব বাজেভাবে। এই শিল্পের মধ্যে কিন্তু রাজনীতি ঢুকে পড়েছে। মানে রাজনীতি ঢুকে পড়েছে কি যে অমুক আমলে অমুক, তমুক আমলে তমুক, অমুক এই ঘরানার, অমুক সেই ঘরানার, এটা। এবং এই জন্য কিন্তু এই যে আমাদের ভাস্কর্যগুলি বা আমাদের স্থাপত্যগুলি বা এগুলি অবহেলিত হচ্ছে এই কারণে, এক আমলে দেখা যায় যে এর গায়ে ঘষা মাজা হচ্ছে, আরেক আমলে সম্পূর্ণ ভুলে যাচ্ছে। এটা হচ্ছে রাজনীতির কারণ। এটাও কিন্তু শহর অঞ্চলে, কিন্তু গ্রাম অঞ্চলে আমি কিন্তু বারবার, আমাদের বাংলাদেশ তো গ্রাম, আসলে শহরে যদিও বেশিরভাগ শহরেই হচ্ছে, কারণ শহরে চাকচিক্য বেশি, পয়সা পাওয়া যায় বেশি, বা এখানে লোকজন বুঝে বেশি, এই জন্য। কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু ওই ধর্মীয়, আমি রাজনীতি, ধর্মীয়, বাণিজ্য তিনটা ব্যাপারে কিন্তু এটা সম্পৃক্ত। গ্রামাঞ্চলে কিন্তু আপনার ধর্মীয়টাকে দেখতে হবে। ওইখানে যদি একজন মানে ওন না করে জিনিসটা, যে এটা আমাদের যে গ্রামের লোকটা, যে কোনো পড়ালেখা জানে না, সে কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে করেছে, অথচ সে কিন্তু ওই একটা ভাস্কর্য যেটা, সেটাকে সে করছে, মেনে নিতে পারে, রিকগনাইজ করছে না, তার বাচ্চাকে বলছে না। এটা যদি আবার দেখবেন যে আমরা কিন্তু মুখের কথার চেয়ে ছাপা অক্ষরকে বেশি মানে সত্যি বলে মানি, আবার ইভেন বাবা মায়ের কথার চেয়ে টিচারের কথা বেশি সত্য বলে মানি। হ্যাঁ, তো এই জিনিস যদি একটা বাচ্চা ছেলেকে সে যদি পড়ে, তার পাঠ্য বইতে পড়ে এবং টিচারের মুখে শোনে, এবং টিচার যদি বলে যে এই ভাস্কর্যগুলি আমাদের শহরে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে এই ভাস্কর্যগুলি আছে, এগুলি আমাদের সম্পদ, এগুলি তোমরা রক্ষণাবেক্ষণ করবে, এটা আমাদের অস্তিত্ব, আমাদের ভবিষ্যৎ, তাইলে কিন্তু জিনিসটা এগিয়ে যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাণিজ্য। এই মানে যেটা ইকবাল ভাই বললেন যে যুগে যুগে
মানে বড় বড় পেট্রোনাইজার তারাই কিন্তু শিল্প সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে। তো আমাদের যারা বড় বড় শিল্প উদ্যোক্তা আছেন বা এই ধরনের হাউস আছেন, ওনারা যদি এরকম দায়িত্ব নিয়ে নেয়, হ্যাঁ, তাইলেও কিন্তু একটা ব্যাপার হয় যে মানে একে একে আমরা আবার স্ট্র্যাটেজিক একটা ব্যাপার আছে। ধরেন যদি ধর্মীয় ব্যাপারটা যদি আপনারা মানেন যে একটা সরাসরি